হঠাৎ করে তারেক রহমানের কন্যা জাইমা রহমান লাইভে এমন ক্যাপশনে একটি ভিডিও প্রায় 15,000 ফেসবুক পেজ থেকে শেয়ার করা হলো এবং সেখানে জাইমা রহমানকে বলতে শোনা যায় তারেক রহমান অতি দ্রুত দেশে আসবেন। কয়েক ঘন্টায় 20 লক্ষের বেশি বার দেখা হয় এই ভিডিওটি। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এর কিছুক্ষণ বাদে পরপর দুটো গুজব ছড়ালো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। এর একটিতে দাবি করা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপিও নাকি নির্বাচনে অংশ নেবে না। মিথ্যায় পোস্ট আবার শেয়ার হয়েছে 500-রও বেশি বার। আর দিনের শেষ ভাগে গুজব ছড়ালো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নাকি নিজ দল বিএনপি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। দর্শক চলুন আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। হঠাৎ করে তারেক রহমানের কন্যা জাইমা রহমান লাইভে এমন ক্যাপশনের একটি ভিডিও প্রায় 15,000 ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে জাইমা রহমানকে বলতে শোনা গেল, প্রিয় দেশবাসী, তারেক রহমান অতি তাড়াতাড়ি দেশে আসবেন, আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, তারেক রহমানকে নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তবে এই ভিডিওটি ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বাবার দেশে ফেরা সংক্রান্ত লাইভ ভিডিওটি আসল নয়। এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। টিকটকে দৈনিক সমকালে একটি ফটোকার্ড প্রায় 65,000 বার দেখেছেন অনেকে। সেখানে দাবি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন শেখ হাসিনার ভয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। পোস্টে আরও উল্লেখ ছিল যে রাজনীতি থেকে বিদায় নেয়ার পথে নেতারা। তবে যাচাই করে দেখা গেল এমন শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ফটোকার্ড নকল করে এটা ছড়িয়ে দেওয়া হলো। এর কিছুক্ষণ আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপিও নির্বাচনে অংশ নেবে না। পরে অনুসন্ধান করে দেখা গেল দাবিটি মিথ্যা। এমন মন্তব্য বিএনপি মহাসচিব করেননি এবং বাংলাদেশ প্রতিদিনও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ প্রতিদিনের ফটোকার্ড নকল করে এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। অপতথ্য আরও আছে। ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হলো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমাকে ব্যবহারের পর টিস্যুর মতন ছুঁড়ে ফেলে দিল বিএনপি। পোস্টে শামসুজ্জামান দুদুর ছবিও যুক্ত করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল শামসুজ্জামান দুদু নিজ দল বিএনপিকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ গুজবের শিকার হয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। ফেক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর, সংবেদনশীল ও উস্কানিমূলক মন্তব্য জুড়ে দিয়ে তৈরি হচ্ছে নকল ফটোকার্ড, ছড়িয়ে দেওয়া হচ্ছে সংঘবদ্ধভাবে। এর বাইরে ব্যক্তিগত আক্রমণ করেও ছড়ানো হচ্ছে অপতথ্য। এই কঠিন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আজকে মোটামুটিভাবে 21টির মতো ফ্যাক্ট চেক আমাদের সামনে এসেছে এবং সেখান থেকে বাছাই করে আমরা 4টা থেকে 5টা তুলে ধরার চেষ্টা করলাম। আলাপ করতে চাই, আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন। জনাব মোবারক হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আসলে গুজব দিন দিন হাতিয়ার হয়ে উঠছে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে কোনো দলকে হেয় করা, দলের নেতৃত্বকে টার্গেট করা, সব কিছুই চলছে। আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিবের নামেই শুধুমাত্র 4টি গুজব এসেছে একদিনে, যেগুলো ফ্যাক্ট চেক করা গেছে। যেগুলো ফ্যাক্ট চেক করা যায়নি সেই সংখ্যাটা তো আরও বেশি। শুরুতে একটু বলবেন আসলে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতৃত্বরা আসলে কতটা ঝুঁকিতে আছেন গুজবে? যদি গত 9 মাসের ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় 2759টার মতো হচ্ছে গুজব ছড়িয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে 69% হচ্ছে গুজবই হচ্ছে যে রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে, অর্থাৎ রাজনৈতিক নেতানেত্রী যারা আছেন তাদেরকে ঘিরে। এবং যতদিন বাড়তে থাকবে, ইলেকশন বাড়তে থাকবে, ততই এটা মানে একটা ইয়েটা আরও বেশি বাড়তে থাকবে। কিন্তু এখানে আমাদের যে আসার যে বিষয়টা আছে যে আমাদের জাতীয় এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আছে, যেটা আপনি যেটা বলছিলেন, একটা গুজব মানে তৈরি করা হলো এবং তৈরি করার পরে 500 জন শেয়ার করছে। তো এই যে জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মধ্যে 6ষ্ঠ অধ্যায়ে অপরাধ ও দণ্ড, এটার মধ্যে একটা ক্লজ কিন্তু অ্যাড করা হয়েছে
যদি কোনো ব্যক্তি এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ সংগঠনের সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে অপরাধ। অর্থাৎ আপনি একটা লিঙ্ক শেয়ার করেছেন, এটাও কিন্তু আপনার একটা অপরাধ হিসেবে ধরে নেওয়া হবে। এবং আরও যেটা ভয়ের বিষয় অথবা যেটা আমাদের যা সচেতনতার বিষয়, যদি কোনো উপধারার এক অধীনে কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তিনি মূল অপরাধটির জন্য যে দ্বন্দ্ব নির্ধারিত রহিয়াছে সে দ্বন্দ্বেই দণ্ডিত হবেন। অর্থাৎ আমরা খেলার ছলে হোক, আনন্দের ছলে হোক, অথবা মজা করার জন্যই যদি একটা ফেক নিউজ আমি দেখলাম এবং আমি এটা ছড়িয়ে দিলাম, তাহলে নিউজটা তৈরি করার জন্য যেই দ্বন্দ্বটা হবে এবং যে নিউজটা ছড়িয়ে দিল তারও কিন্তু একই দ্বন্দ্ব হবে। এবং এই সুরক্ষা অধ্যাদেশের মধ্যে আমি যেটা দেখলাম, এখানে 2 বছরের জেল থেকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হওয়ার কিন্তু বিধান রয়েছে। এখানে আসলে আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ যখন মানে ভালো মতো পড়ি, আমরা দেখি এটা খুব চমৎকার একটা অধ্যাদেশ, যেখান থেকে আসলে অপরাধীর পালানোর কোনো সুযোগ নেই। কিন্তু দুটো বড় চ্যালেঞ্জ আমরা দেখি। প্রথমত, অপরাধীকে ট্রেসই করা যায় না, কারণ সংঘবদ্ধভাবে এমনভাবে ছড়ানো হচ্ছে কে অপরাধী সেটা খুঁজে পাওয়া যায় না। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে, কাউকে আমরা এখন পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে সেটাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কারণ এটার জন্য আমাদের বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমাদের ডিজিটাল আইডেন্টিটি। সো আসলে আমাদের এই ডিজিটাল আইডেন্টিটিটা এখনও আমাদের খুব স্ট্রং না, এবং ডিজিটাল আইডেন্টিটি স্ট্রং না হওয়ার কারণে আপনি তাকে যদি ট্রেস করতে চান, হয়তো তার মোবাইল দিয়ে অথবা তার ডিজিটাল ডিভাইস দিয়ে, তো দেখা যাচ্ছে যে যেই মোবাইলটা দিয়ে সে ইয়েটা করছে, প্রত্যেকটা মোবাইলে একটা ইএমআই নাম্বার আছে। তো দেখা যায় একই নাম্বারে প্রায় লক্ষাধিক ইএমআই নাম্বার, অর্থাৎ আপনি কাকে ধরবেন। তো এই জায়গাটাতে যে কিন্তু ফরেন্সিক করার পরেও দেখা যায় অনেক সময় অপরাধীরা বের হয়ে যাওয়ার সুযোগ আছে। যেটা মোবারক হোসেন, বিরতির পর আবারও ফিরলাম এবং আমরা আসলে এবারকে হাসপাতালের সামনে ছিলাম এবং তখন দেখলাম এজিএম জাহিদ হোসেন তিনি বলছিলেন আসলে এই বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে এবং কেউ আছেন আমার কাছে সবচাইতে এক্সক্লুসিভ তথ্য আছে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে নানামুখী তথ্য দেওয়ার চেষ্টা করেন, কেউ অতি আবেগ থেকে দেওয়ার চেষ্টা করেন। একটু জানাবেন আসলে এই জাতীয় পরিস্থিতি আসলে গুজব তৈরির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে, এবং আপনি ডিজিটাল আইডেন্টিটির কথা বলছিলেন সেটা একটু যুক্ত করে দেবেন। জি, আপনি যদি দেখেন যে এই যে সোশ্যাল মিডিয়া, এটা জন্ম হয়েছে 2004 সালের 8ই ফেব্রুয়ারি এবং এটা চলছে 2025, এবং প্রত্যেকটা প্রযুক্তির কিন্তু একটা লাইফ টাইম আছে। এবং আপনারা জানেন যে 2021 সালে নভেম্বরে টাইম ম্যাগাজিন ডিলিট ফেসবুক, অর্থাৎ 15 বছর পরেই এই ডিলিট ফেসবুকের যে অপকারিতা অর্থাৎ খারাপ যেই দিকগুলি রয়েছে এটা কিন্তু উন্নত বিশ্ব বুঝতে পেরেছে, তাই কিন্তু অনেকেই ঢুকতে দেয় না এই প্রযুক্তিটাকে। আবার যারাও বুঝতে পেরেছে পরে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে চলছে। বাট আমাদের দেশে যেহেতু এটা আমরা ফ্রিতে পেয়েছি এবং এর সর্বোচ্চ ব্যবহার, এখন কিন্তু আমরা দেখছি এর সর্বোচ্চ অপব্যবহার। যেহেতু ফ্রিতে আপনি যখন একটা কোন পণ্য ব্যবহার করেন, আপনি কিন্তু তখন ওই কোম্পানির একটা প্রোডাক্ট হয়ে যান, এবং এখানে আমরা যত গুজব ছড়াচ্ছি কোম্পানি কিন্তু তত বেশি বেনিফিটেড হচ্ছে, এবং আপনি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ইউরোপ এবং উন্নত বিশ্বে এখন কিন্তু ডিজিটাল সার্বভৌমত্ব এই জিনিসটার উপরে কিন্তু কাজ করা শুরু হয়েছে, এবং এই জিনিসগুলো যদি আমাদের ডিজিটাল সার্বভৌমত্ব আমাদের নিজেদের হাতে না থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে মিডিয়া বলেন, আমাদের যে বিজ্ঞাপন বাণিজ্য আছে, এই বাণিজ্য কিন্তু এখন আমার ধারণা এই মিডিয়ার কন্ট্রোলে কিন্তু আমাদের নিজেদের হাতে নাই। এই দেখা যাচ্ছে এই প্রযুক্তি কোম্পানিগুলো নির্ভর করছে, এবং আপনাদের টিভির যে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের বড় একটা অংশ আমার যা ধারণা সেটা কিন্তু তারাই নিয়ন্ত্রণ করছে। এখন কিন্তু আপনি যে নিউজটা ছাড়ছেন, এই নিউজটা যে অন্য কেউ দেখতে পারবে এটার কিন্তু সম্ভাবনা অনেক কম আছে। ঠিক আছে, এর জন্য কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়ার উপরে বেশি আবেগপ্রবণ অথবা বেশি নির্ভরশীল না হয়ে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে এটার উপরে আসলে ফলো করা উচিত বলে আমি মনে করি আর কি। জি, ডিজিটাল আইডেন্টিটির কথার ক্ষেত্রে একটা ছোট্ট বিষয়টি যুক্ত করি। এই ডিসেম্বর মাসের 12 তারিখ থেকেই অস্ট্রেলিয়া এটা চালু করতে যাচ্ছে যে কেউ আসলে 16 বছরের নিচে ফেসবুক ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে গেলে বাবা মার অনুমতি লাগবে, ইনফ্যাক্ট তারা ব্যবহারই করতে পারবে না। এরপরে যদি কেউ করতে যায় সেক্ষেত্রে তার একটা আইডেন্টিটি দিয়ে তারপর ঢুকতে হবে, এবং এটা চলবে 19 বছর পর্যন্ত। এরপরে গিয়ে সে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কি সম্ভব? আমাদের দেশের এখন কিন্তু দেখেন আমাদের যে বাচ্চারা অটিজম অনেক বেড়ে গেছে, এবং বাচ্চাদেরকে একজন ডক্টর বললো মা বাবারা যেটা করেন হাতে একটা মোবাইল দিয়ে বসায় রাখেন। এতে করে যেটা হয়, যেই সময়টাতে তার বোথ ওয়ে কমিউনিকেশন দরকার তখন সে সিঙ্গেল ওয়ে কমিউনিকেশন করছে, এবং সে কিন্তু কথা বলার স্পৃহা হারিয়ে ফেলছে। এবং দেখবেন এই ধরনের রোগীর সংখ্যা আমাদের কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, এবং এটাকে আমি মনে করি এটা একটা মহামারী আকার ধারণ করেছে যদি মা বাবারা সচেতন না হয়, এবং এটা অত্যন্ত খুব দ্রুত এটা আসলে তাদের বোঝা উচিত
যে আমি আমাদের সন্তানগুলোকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এ থেকে বের হওয়ার জন্য আমাদের এই ডিজিটাল আসক্তি থেকে মুক্ত হওয়া উচিত। এবং উন্নত বিশ্বে এখন ডিজিটাল ফাস্টিং চালু হয়েছে, অর্থাৎ তারা রাত 11টা থেকে সকাল 9টা পর্যন্ত এই ডিজিটাল কোনো ডিভাইসের সামনে যায় না। কেন যায় না? তারা তো আমাদের চাইতে প্রযুক্তিতে বেশি, তাদের প্রয়োজন আমাদের চাইতে অনেক বেশি, তারপরেও তারা এর যে খারাপ দিকগুলি আছে তারা কিন্তু ফলাফল ভোগ করছে। আমাদের হয় কি, আমরা এই ফলাফলের চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমরা আসলে এই জিনিসগুলোর ব্যাপারে খুব সচেতন হই না। বাট আমার যেটা মনে হয়, আমাদের এখন সময় এসেছে, যেহেতু আমরা ডিজিটাল প্রযুক্তিতে অনেক দূর আগাতে চাই, অনেক দূর আগানোর অর্থ এই না যে ওই প্রযুক্তির খারাপ দিকগুলো আমরা ব্যবহার করব, ভালো দিকগুলো আমরা প্রযুক্তিটাকে ব্যবহার করব, কিন্তু প্রযুক্তি যাতে আমাদেরকে ব্যবহার না করে এই ব্যাপারটাতে আসলে সবাইকে সচেতন হতে হবে। না হলে কিন্তু আমাদের যে ব্রেইন বলেন, আমাদের যে লাইফস্টাইল বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্ষয় হচ্ছে। এবং ক্ষয় হওয়ার কারণে আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটির জন্য যে আপনার যে পরিমাণ ঘুম দরকার, এই ঘুমটা কিন্তু আমাদের হচ্ছে না। অর্থাৎ এবং এই পুরো কারণে লাইফস্টাইলের উপর একটা প্রভাব পড়ছে। এবং খুব চমৎকার দুটো বিষয় আপনি বললেন, ডিজিটাল ফাস্টিং কিংবা ডিজিটাল ডিটক্সের কথা আমরা শুনি, আমাদের দেশে সেটা তো চর্চার কথা দূরে থাকুক, সেটা নিয়ে হয়তো আলাপই হয় না। কতটা জরুরি সেটা নিয়ে নিশ্চয়ই হয়তো সামনের কোনো একটা আয়োজনে কথা হবে। এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন।